করিম শেখ সামনে দুহাত বাড়িয়ে দেয় নীরাকে আড়াল করে, মাঠটা না মারার জন্যে। ধাক্কা দিয়ে নীরার মা ফেলে দেয় করিম শেখকে। আবার সে একই ঘটনা। নীরা বলে, তার সৎমাকে থামানোর জন্য চিৎকার করে বলে, বাবা তোমাকে কালকে জমিদার গিন্নি ডেকেছে। সৎমা থেমে যায়, হাত থেকে মারের লাঠিটা পড়ে যায়। ভাবে নীরা হয়তো তাদের নামে নালিশ করেছে। সে আর কিছু বলে না। তারপর রাত শেষ হয়। সকালবেলায় করিম শেখ জমিদার বাড়িতে যায়। দরজার কাছে যে বলে, গিন্নিমা আমি এসেছি, আমি করিম শেখ। জমিদার গিন্নি করিম শেখকে ভেতরে বসতে বলে। করিম শেখ ভেতরে বসে। জমিদার গিন্নি তার কর্মচারীকে কিছু মিষ্টি আর পানি আনার নির্দেশ দেয়। করিম শেখের সামনে এক প্লেট ভর্তি রসগোল্লা আর এক গ্লাস ঠান্ডা ফ্রিজের পানি দেখে করিম শেখ হতভম্ব হয়ে যায়। তারপর গিন্নিমাকে বলে, গিন্নিমা আমার কি কোনো অন্যায় হয়েছে, আমাকে যে ডেকেছেন? জমিদার গিন্নি বলে, অন্যায় তো তুমি করেছই, তার আগে মিষ্টিটা খেয়ে নাও আর ঠান্ডা পানিটা খেয়ে ঠান্ডা হয়ে বসো তো দেখি। করিম শেখ খায় ভয়ে ভয়ে। খাওয়ার পর ফ্রিজের ঠান্ডা পানিটা খেয়ে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সে বিগলিত কণ্ঠে বলে, গিন্নিমা কি করেছি বলেন, আমাকে কেন ডেকেছেন? বলে, তুমি তোমার বউকে শাসন করতে পারোনি তো? তোমার মেয়েটার প্রতি কি অত্যাচারটাই না করে বলো? করিম শেখ কেঁদে ফেলে। তার অসহায়ত্ব দেখে গিন্নিমা বুঝে নেয় করিম শেখের কিছুই করার নাই। গিন্নিমা বলে, কেঁদো না, তোমার কাদার দিন শেষ। শোনো আমার কথা, কালকে তুমি তোমার কয়েকজন পরিচিত লোক নিয়ে আমার বাড়িতে আসবে, আর আজকে বাড়ি যেয়ে নীরাকে আমার এখানে পাঠিয়ে দেবে। করিম শেখ বলে, কেন গিন্নিমা? বলে, আমার নাতির সাথে তোমার মেয়ের বিয়ে দেবো গো। করিম শেখ হাউমাউ করে কেঁদে ওঠে। আপনি কি আমাকে ঠাট্টা করছেন গিন্নিমা? আমি গরিব বলে? গিন্নিমা হেসে ফেলে, বলে, ছি করিম শেখ, আমি জমিদার গিন্নি, আমি কি কখনো ঠাট্টা করি কারোর সাথে? আমি তোমাকে সত্য কথাই বলেছি। আমার নাতির আসে আজকেই বিলেত থেকে ফিরেছে, তার সময় নেই, 3 দিনের জন্য এসেছে আমারই টেলিগ্রাম পেয়ে, তাই কালকে আমি ওদের বিয়ে দিতে চাই। করিম শেখ খুশিতে ডগমগ হয়ে ছুটতে বাড়ি যায়। নীরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে চিৎকার করে কেঁদে ওঠে। তার সৎমা ছুটে আসে, কি হয়েছে জানতে চায়। করিম শেখ বুঝে ফেলে এ কথা যদি তার স্ত্রীর সামনে বলে, রাত্রে হয়তো নীরার কোনো অঘটন ঘটিয়ে দেবে, যে হিংসুক মহিলা বলা যায় না, তাই সে চুপ করে থাকে। সকাল হয়। করিম শেখ কয়েকজন লোককে নিয়ে নীরাকে নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে যায়। জমিদার গিন্নি তাদেরকে আপ্যায়ন করে। এই জমিদার গিন্নি এই রাত্রের মধ্যে তার আত্মীয় স্বজন সবাইকে খবর পাঠায়। সবাই এসে সারা বাড়ি ভরে যায়। যুবতী মেয়েরা আসে, নীরাকে ধরে নিয়ে যায় কনের সাজে সাজাতে। নীরা কিছু বুঝে ওঠে না, জিজ্ঞেস করে, কি হয়েছে গো, আমাকে তোমরা কেন সাজাচ্ছ? মেয়েগুলো মুখ টিপে হাসে। একটু ফাঁক পেলে নীরা জমিদার গিন্নিকে জিজ্ঞেস করে, দিদা আমাকে কেন সাজাচ্ছ বলো তো? জমিদার গিন্নি বলে, কেন, তোর যে বিয়ে তোকে বাবা তোকে বলেনি? নীরা বলে, কই না তো। জমিদার গিন্নি বলে, তোর আজকে বিয়ে। নীরা কেঁদে ফেলে, দিদা তুমি কার সাথে আমার বিয়ে দিচ্ছ? জমিদার গিন্নি বলে, কেন রে, তুই যে আমার সতীন হচ্ছিস? নীরা বলে, কি যে বলো না দিদা, বলো তুমি কার সাথে আমার বিয়ে দিচ্ছ? জমিদার গিন্নি হেসে ফেলে, বলে, একটু পরেই দেখতে পাবি হতচ্ছাড়ি, যা। নীরা কনের সাজে অপেক্ষা করে আর ভাবে, আমার সাথে কার বিয়ে হবে? দিদা কার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, না জানি কোথাকার কোনো কেউ বুড়ো হবে। এই 7-5 ভাবতে ভাবতে তার ভীষণ ভয় করে। এক সময় সে দেখে তার সামনে রাজপুত্রের মতো 110 যুবক দাঁড়িয়ে আছে। সে তার দিকে চোখ তুলে তাকিয়ে থাকে, ভাবে সে স্বপ্ন দেখছে। নিজেকে খুব জোরে একটা চিমটি কাটে।
চিমটি কেটে ওহ করে ওঠে। তারপর আবার তাকায়, দেখে না, সত্যিই একটা সুন্দর রাজপুত্র তার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটি তার দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর বিয়ের আসরে সবাই গিয়ে বসে, নীরাকেও নিয়ে যাওয়া হয়। জমিদার গিন্নি কানে কানে চুপি চুপি বলে, এই রে সতীন, এই যে তোর স্বামী। নীরা কেঁদে ফেলে আনন্দে। বিয়ে সম্পন্ন হয়। নীরা ভাববে, এটা কি আমি স্বপ্ন দেখছি? এই স্বপ্ন যদি শেষ হয়ে না যেত, আহা, আমার জীবন থেকে স্বপ্নটা যদি কখনো না ফুরোতো। এভাবে সে কাঁদতে থাকে। একসময় তাদের বাসর ঘরের সময় হয়। বাসর ঘরে যায়, তারা গল্প পড়ে, নীরাকে বেশ কিছু প্রশ্ন করে রাশেদ। তারপর তাদের দিন রাত পার হয়। তারপরের দিন রাশেদকে চলে যেতে হবে। এর মধ্যে নীরার বাবাকে কে যেন টেলিগ্রাম করেছে তার ছেলের জমিদারগিনি বিয়ে দিয়ে দিয়েছে গরিবের এদের মেয়ের সাথে। বাবা টেলিগ্রাম করে মাকে, মা, আপনি কাজটা ঠিক করেন নাই। আমার একটা মাত্র ছেলে, আমি বিলেতে তার জন্য অনেক বড় লেভেলের সুন্দরী কন্যা পছন্দ করে রেখেছিলাম। আপনি এটা কি করেছেন? আমি কালকেই আসছি। কিভাবে আপনি মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপিয়েছেন আমিও দেখতে চাই। জমিদার গিন্নি রাশেদকে ডাকে, বলে, তোর বাবা টেলিগ্রাম পাঠিয়েছে, আসছে, তুই আজকেই চলে যা নীরাকে নিয়ে। রাশেদ সব কিছু গুছগাছ করে নীরাকে সাথে নিয়ে চলে যায়। প্লেনে টিকিট কেটে আবার বিলেত ফিরে যায়, কিন্তু বাবাকে কোনো ঠিকানা দেয় না। পরদিন বাবা ফিরে আসে, মাকে বলে, মা, আমার ছেলে কোথায়? মা বলে, তোমার ছেলে তো ফিরে গেছে বিলেত। মেয়েটাকে কি সাথে নিয়ে গেছে? তো তার স্ত্রী এসে তো সাথে নিয়ে যাবেই, জমিদার গিন্নি উত্তর দেয়। রাশেদের বাবা বলে, আপনি কাজটা ঠিক করেন নাই আম্মা। আমার বিনা অনুমতিতে আমার একমাত্র সন্তান, আপনি আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে খান খান করে দিয়েছেন। জমিদার গিন্নি বলে, তোমার মুখেও কথা মানাই না। একদিন তুমিও তো আমার স্বপ্ন খান খান করেছিলে। তুমি রাশিদার আম্মাকে যখন বিয়ে করেছিলে, সেও তো একটা গরিবের মেয়ে ছিল। আমার অনুমতি নাওনি, বিনা অনুমতিতে বিয়ে করেছিলে। সেদিন আমি কি পরিমাণ কষ্ট পেয়েছিলাম তোমার মনে আছে? অতএব ভুলে যাও। রাশেদের সঙ্গে তার যোগ্য স্ত্রী, রাশেদের সঙ্গে যার বিয়ে হয়েছে সে তার যোগ্য স্ত্রী বটে। রাশেদের বাবার আর কিছুই বলার থাকে না। তার মায়ের ওপর অভিমান করেছে, আবার বিলেত ফিরে যায়। এরপর রাশেদ তার স্ত্রীকে নিয়ে আসে, নীরাকে পড়ালেখা নিজে করায়, সব কিছু পড়ালেখা করিয়ে তাকে একদম যোগ্য করে। তারপর সে খুব ভালো লেভেলে একটা চাকরি পায়। চাকরি পাওয়ার পর একদিন নীরা বলে রাশেদকে, অনেক দিন তো হয়ে গেল, প্রায় 10 বছর, 9-10 বছর, কখনো তুমি বাবার সম্মুখে যাও না। সব সময় দেখি তুমি বাবার ছবিটা দেখো তোমার মোবাইলে। চলো না, আমরা বাবা মার সঙ্গে দেখা করে আসি। আমার তো মা নেই, তোমার মাকে আমি দেখতে চাই, আমার সঙ্গে আমাকে নিয়ে যাবে না? রাশেদ বলে, হ্যাঁ, এখন সময় হয়েছে আমার বাবার সামনে তোমাকে তুলে ধরার। চলো। স্বামী স্ত্রী দুজনেই তার বাবার বাড়ি যায়। বা কলিং বেল টিপে বাবা দরজা খুলে। বাবার সামনে রাশেদ দাঁড়িয়ে দীর্ঘ 10 বছর পর। বাবা তার ছেলের দিকে তাকায়, ছেলে বাবার দিকে। বাবা মুখ ফিরিয়ে নেয়, ছেলে সালাম করতে যায়, বাবা সরে যায়। বাবাকে ছেলে বলে, বাবা, তোমার বৌমাকে দেখো, সে এখন অনেক বড় চাকরি করে বাবা, অনেক শিক্ষিত। বাবা, ও তোমার আমার যোগ্য হয়েছে। তুমি রাগ করো না বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি একবার তাকাও আমার মায়াবতীর দিকে। রাশেদের বাবা সত্যি তার ছেলের বউয়ের মুখের দিকে তাকায়। সেই মুখটাতে এত মায়া, একটা মানুষের চেহারাতে যে এত মায়া থাকতে পারে রাশেদের বাবা কখনো কল্পনাও করেনি। সে মেয়েটার মুখের দিকে তাকিয়ে তার চোখে পানি চলে আসে। সে ভাবে, কি করেছি আমি এতদিন আমার ছেলের উপর রাগ করে থেকে।
সে ছেলেকে ছেলের বউকে বুকে টেনে নেয়, তারপর তার স্ত্রীকে ডাকতে থাকে, ওগো শুনছো, আমাদের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে, এসো এসো তাড়াতাড়ি এসো, ওদেরকে বরণ করে নাও। তারপর তাদের ছেলে বাবা মা সবার মিলন হয়, তারা সবাই একসঙ্গে সেই গ্রামে জমিদার গিন্নির কাছে ফিরে আসে এবং তারা সুখে শান্তিতে এখন বসবাস করছে। দর্শক, এখানে গল্পটা শেষ হলো। ভালো লাগলে, আপনাদের যদি ভালো লাগে, সেটাই হবে আমার সার্থকতা। ধন্যবাদ।